নমস্কার, আপনারা দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই দেখে নেব হেডলাইন্স। কেষ্ট কাজল দণ্ডে তোলপাড়, বীরভূমে যা হচ্ছে শুনলে শিউরে উঠবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আসাদউদ্দিন ওয়াইসি কতটা বড় চ্যালেঞ্জ, দিল্লিতে কেজরিওয়ালকে চমকে দিয়েছিলেন। মাথা হেট হয়ে গেছে, উন্মাদও এমন কথা বলতে লজ্জা পায়, শুভেন্দুর মন্তব্য নিয়ে ফিরহাদ। শর্ত সাপেক্ষে সুজয় কৃষ্ণ ভদ্রের জামিন মঞ্জুর কলকাতা হাইকোর্টে। শুভেন্দু সহ 4 বিজেপি বিধায়ককে সাসপেন্ড, রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। মহিলাদের পেটে লাথি, জীবনতলায় বিজেপি কর্মীর বাড়িতে হামলার ভিডিও শেয়ার শুভেন্দুর। বাংলাদেশের সেনা আর বাংলায় পুলিশ দিয়ে পুজো, প্রতিবাদ করে সাসপেন্ড হতে প্রস্তুত অগ্নিমিত্রা। 1000 কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার, কোন প্রকল্পে? মন্ত্রীর অবহেলায় দুর্ঘটনা, বিঁধলেন অভিষেক। এবারে আসছি বিস্তারিত খবরে। অনুব্রত মণ্ডল বনাম কাজল শেখের অনুগামীদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ফের উত্তপ্ত বীরভূম। এলাকায় কার দাপট বেশি তা নিয়ে আরও একবার প্রকাশ্যে এলো তৃণমূলের 2 দাপুটে নেতার গোষ্ঠীর লড়াই। একদিকে অনুব্রত মণ্ডলের অনুগামীদের বাঁশ লাঠি দিয়ে মারধরের অভিযোগ উঠল, তো অন্যদিকে কঙ্কালী তলায় কাজল শেখের অনুগামীর বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ উঠল। গোটা ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে আশেপাশের এলাকায়। কেষ্ট কাজল দণ্ডে উত্তপ্ত বীরভূম। ঘটনার সূত্রপাত হয় তৃণমূলের জেলা সভাধিপতি কাজল শেখকে নিয়ে একটি ভিডিও পোস্ট করাকে কেন্দ্র করে। এই ঘটনা প্রসঙ্গে অনুব্রত অনুগামী তথা নানুরের বনগ্রামের তৃণমূল কর্মী নয়ন শেখের অভিযোগ, কাজল শেখকে নিয়ে তিনি একটি ভিডিও পোস্ট করার পর একদল দুষ্কৃতী পুলিশ পরিচয় দিয়ে বাড়ির দরজা থেকে তাকে তুলে নিয়ে গিয়েছিল। অভিযোগ, বাঁশ লাঠি দিয়ে তাকে বেধড়ক মারধর করে ওই দুষ্কৃতীরা। এরপর মাঝরাতে গ্রামেরই একটি মাঠ থেকে ওই তৃণমূল কর্মীকে উদ্ধার করে তার পরিবারের লোকজন। বর্তমানে বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আক্রান্ত ওই তৃণমূল কর্মী। নয়ন শেখের দাবি, অনুব্রত মণ্ডলের অনুগামী হওয়ার কারণেই তার উপর এই হামলা করা হয়েছে। অন্যদিকে কাজল অনুগামী তথা কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল আহ্বায়ক আলেপ শেখের অভিযোগ, গতকাল রাতে তার বাড়ি লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি হয়েছে। এই ঘটনায় কেউ আহত না হলেও আতঙ্কিত এলাকার মানুষজন। কাজল ঘনিষ্ঠ আলেপ শেখ আরো জানিয়েছেন, ওই বোমাবাজির সময়ে তিনি বাড়িতে ছিলেন না। সে সময় তিনি নাকি বনডাঙ্গার তৃণমূলের দলীয় অফিসে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফিরেই তিনি দেখেন বোমাবাজি হয়েছে। ধোঁয়ার মধ্যেই ভয় পেয়ে গিয়ে ছোটাছুটি করছিলেন মানুষজন। তবে কে বা কারা বোমাবাজির ঘটনা ঘটালো তা বলতে পারেননি তিনি। তবে পুলিশের তদন্তের দাবি তুলেছেন আলেপ শেখ। পশ্চিমবঙ্গে মে 2026-এ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এআইএমআইএম পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে অংশ নিতে পারে। যদি এমনটা ঘটে তাহলে এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বড় সংকেত হতে পারে। দিল্লির বিধানসভা নির্বাচনে ওয়াইএসির দল চমকপ্রদ পারফরমেন্স করেছিল। যদি তিনি পশ্চিমবঙ্গে মুসলিম সংখ্যাগরিষ্ঠ আসনগুলিতে লড়াই করেন তবে এতে বিজেপির সুবিধা হতে পারে। দিল্লির বিধানসভা নির্বাচনে 70টি আসনের মধ্যে ওয়াইসির দল 5টি আসনে প্রার্থী দিয়েছিল। এর মধ্যে ওখলা ও মুস্তাফাবাদ আসনে তাদের প্রার্থীরা শক্ত লড়াই দিয়েছিলেন। মুস্তাফাবাদ আসনে এআইএমআইএম প্রার্থী তাহির হোসেন 33,470 ভোট পেয়েছিলেন, যার ফলে বিজেপির মোহন সিং বিশ্বাস বিজয়ী হন। অন্যদিকে ওখলা আসনে এআইএমআইএম 39,558 ভোট পেয়েছিল, যেখানে আপ প্রার্থীর জয়ের ব্যবধান ওয়াইসির দলের ভোটের চেয়ে কম ছিল। এই আসনে বিজেপি প্রার্থী মনীষ চৌধুরী দ্বিতীয় স্থানে ছিলেন। মুসলিম ভোটকে আকৃষ্ট করছেন ওয়াইসি। উল্লেখ্য, ওয়াইসি 2021 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রার্থী দিয়েছিলেন। তিনি দক্ষিণবঙ্গের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলিতে এবং কলকাতার কিছু আসনে প্রার্থী দাঁড় করিয়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন। তিনি রাজ্যের মুসলিম সম্প্রদায়ের সমস্যাগুলো তুলে ধরেন এবং প্রশ্ন করেন, পশ্চিমবঙ্গের সরকারি চাকরিতে মুসলিমদের উপস্থিতি মাত্র 6% কেন, যখন গত 4 দশক ধরে এখানে বামফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেসের শাসন চলছে। 100টি আসনে মুসলিম ভোট নির্ধারক। এছাড়া ওয়াইসি দাবি করেন যে রাজ্যের মুসলিমদের অর্থনৈতিক দুরবস্থা এবং শিক্ষার পিছিয়ে পড়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। পশ্চিমবঙ্গে মুসলিম জনসংখ্যা প্রায় 30%। 294 সদস্য বিশিষ্ট বিধানসভায় প্রায় 100টি আসনে মুসলিম ভোট নির্ণায়ক ভূমিকা রাখে। যদি এসব আসনে এআইএমআইএম এর উপস্থিতির কারণে বিজেপি লাভবান হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় 2026 সালের নির্বাচন হারতে পারেন।
এর পাশাপাশি মমতার একলা চলো নীতি তার জন্য ক্ষতিকর হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন কংগ্রেস ও বাম দলের সঙ্গে জোট করলে তিনি পশ্চিমবঙ্গে ক্ষতিগ্রস্ত হতে পারেন। কিন্তু পরিসংখ্যান বলছে 2021 সালের নির্বাচনে কংগ্রেস 2.93% ভোট পেয়েছিল আর বাম দলগুলি 4.73% ভোট পেয়েছিল। সোমবার শুভেন্দু অধিকারী সহ 4 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে বিধানসভা থেকে। শুভেন্দুর বিরুদ্ধে সাম্প্রদায়িক মন্তব্য করার অভিযোগ উঠেছে। বিষয়টির তীব্র বিরোধিতা করে রাজ্যের বিরোধী দলনেতার ভূমিকার কড়া সমালোচনা করেছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তার কথায় আমাদের মাথা হেট হয়ে গেছে। সাসপেন্ড হওয়ার পর শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন হিন্দুদের পক্ষে কথা বলায় তাকে সাসপেন্ড করা হয়েছে, তাই তিনি গর্ব অনুভব করছেন। তার এই ধরনের মন্তব্যের নিন্দা করেছেন ফিরহাদ হাকিম। তিনি এদিন বলেন, সংবিধান বলছে আমরা ধর্মনিরপেক্ষ হয়ে কাজ করি, যে কঠোর উন্মাদ সেও এমন কথা বলতে লজ্জা পায়, তাই এমন কথা বিরোধী দলনেতার থেকে শুনতে আমরা লজ্জিত। শুভেন্দুর উদ্দেশ্যে ফিরহাদের বার্তা, এই পাপ আপনাকে সহ্য করতে হবে, মনে রাখুন। ফিরহাদের সুরেই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য শুভেন্দুকে নিশানা করেছেন। তার কথায় বিরোধী দলনেতা শপথ নিয়েছেন, তারপরেও সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে ধর্ম নিয়ে বিভাজন করছেন। বিরোধী দলনেতা তার গরিমা নষ্ট করেছেন, তার চেয়ারের সম্মান নষ্ট করেছেন। ইতিমধ্যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দেওয়া হয়েছে। হিন্দুত্ব নিয়ে তিনি যা মন্তব্য করেছিলেন তার প্রেক্ষিতেই এই নোটিশ। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই নোটিশ পাঠিয়েছেন। বিধানসভা থেকে সাসপেন্ড হওয়ার পর শুভেন্দু বিধানসভা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বয়কট করার ডাক দেন। জানান, মঙ্গলবার বিধানসভা কক্ষে যখন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন, ঠিক সেই সময় বিধানসভার বাইরে দাঁড়িয়ে ফেসবুক লাইভ থেকে তিনি বক্তৃতা দেবেন। দলের তরফে নির্দিষ্ট সময়ের আগে মানুষের কাছে ওই ফেসবুক লাইভের লিংক পৌঁছে দেওয়া হবে। সরস্বতী পুজোয় কিছু স্কুল কলেজকে পুজো করার জন্য হুমকি শাসনের মুখোমুখি হতে হয়েছিল। এ বিষয়ে মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টেও। আদালতের নির্দেশে পুলিশি ঘেরাটোপে কয়েকটি স্কুলে পুজো হয়। এ নিয়েই সোমবার বিধানসভায় মুলতবি প্রস্তাব আনতে চান বিজেপি বিধায়করা। তবে অভিযোগ ওঠে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তা একতরফাভাবে খারিজ করে দেন। এরপরেই শুরু হয় হইহট্টগোল। শুধু ওয়ালে নেমে বিক্ষোভ দেখানো নয়, স্পিকারকে উদ্দেশ্য করে কাগজও ছোড়েন বিরোধী দলনেতা, যে কারণে সোমবার থেকে শুভেন্দু সহ 4 বিজেপি বিধায়ককে 30 দিনের জন্য সাসপেন্ড করেছেন স্পিকার। জেল মুক্ত হতে চলেছেন সুজয় কৃষ্ণ ভদ্র। একাধিক শর্তে সুজয় কৃষ্ণ ভদ্রের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। আদালতের তরফে বলা হয়েছে, সুজয়ের ফোনের নজরদারি চালাবে সিবিআই, তাকে বেহালার বাড়িতেই থাকতে হবে। চিকিৎসক, আইনজীবী বা বাড়ির লোক ছাড়া আর কেউ সুজয় কৃষ্ণের সঙ্গে দেখা করতে পারবে না বলেও শর্ত দিয়েছে আদালত। সঙ্গে জানানো হয়েছে বাড়ি ও হাসপাতালের বাইরে কোথাও যেতে পারবেন না তিনি। মঙ্গলবার স্বাস্থ্যজনিত ও মানবিক কারণের জেরে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার সুজয়ের জামিন মঞ্জুর হয়েছে। 31 মার্চ পর্যন্ত কালীঘাটের কাকুর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়েছে। জামিন মঞ্জুর করেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী 20 মার্চ। বিধানসভার অধিবেশনে অশান্তি সৃষ্টি এবং অশোভন আচরণের জন্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ 4 বিজেপি বিধায়ককে 30 দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে। এর মধ্যে আছেন বিজেপির আরও 3 বিধায়ক অগ্নিমিত্রা পাল, বঙ্কিম ঘোষ এবং বিশ্বনাথ কারক। বিশ্লেষকদের মতে রাজ্য বিধানসভার অধিবেশন থেকে বিজেপি বিধায়কদের সাসপেন্ড হওয়ার ঘটনা রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করবে। শুভেন্দু অধিকারী এবং তার সহকর্মীদের সাসপেনশনের পর তারা বিধানসভা অধিবেশনে ফিরে আসতে এবং তাদের অবস্থান স্পষ্ট করতে নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে এই ঘটনা শুধুমাত্র রাজনৈতিক কোন্দল নয়, বরং দলের মধ্যে অভ্যন্তরীণ অস্থিরতা এবং বিরোধী দলের প্রতি স্পিকার ও সরকারের আচরণের প্রভাবকেও সামনে নিয়ে এসেছে। বিজেপি করার অপরাধে এক ব্যক্তি ও তার পরিবারের উপর হামলার অভিযোগ। বিজেপি কর্মী বাপন মণ্ডল ও তার পরিবারের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ক্যানিং পূর্ব বিধানসভার অন্তর্গত জীবনতলা থানার মটের ডিখির ঘটনায় আহত একই পরিবারের 5 সদস্য। আহতদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। অভিযোগ, এলাকার তৃণমূল কর্মীরা পরিকল্পনা করে এই হামলা চালিয়েছে। সোমবার বিকেলে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। দীর্ঘদিন ধরে প্রতিবেশী শ্যামল দাস, সুব্রত দাসদের সঙ্গে জমি নিয়ে বিবাদ চলছে বাপন মণ্ডলের। অভিযোগ, জোর করে বাপনদের জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা করে অভিযুক্তরা। এ বিষয়ে আদালতে মামলা করেন বাপন। সেই রাগ থেকেই এদিন পরিকল্পনা করেই বাপনের বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। পুলিশের সামনে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে দাবি আক্রান্ত বিজেপি কর্মীর।
সরস্বতী পুজোতে বাধা দানের অভিযোগ নিয়ে ফের রাজ্য সরকারকে আক্রমণ করলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। বিধানসভার অধিবেশন থেকে 30 দিনের সাসপেন্ড করা হয়েছে তাকে। তা নিয়ে আসানসোল দক্ষিণ বিজেপি বিধায়ক বলেছেন, বাংলার মানুষের জন্য বলতে গিয়ে যদি সাসপেন্ড হতে হয় তবে 100 বার সাসপেন্ড হবেন। বাংলাদেশের সেনা নিয়ে পুজোর প্রসঙ্গে টেনেও রাজ্য সরকারকে আক্রমণ করেন তিনি। সরস্বতী পুজোয় রাজ্যের বিভিন্ন জায়গায় বাধা দানের অভিযোগ উঠেছিল, সরব হয়েছিল বিজেপি। সরস্বতী পুজো করা নিয়ে বাংলায় যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা নিয়ে সোমবার বিধানসভায় মুলতবি প্রস্তাব আনে গেরুয়া শিবির। সোমবার সেই প্রস্তাব পড়েন বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল। তবে সেই প্রস্তাবের উপর আলোচনার দাবি খারিজ করেন স্পিকার। এরপর বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা অধিবেশন কক্ষে স্লোগান দেন। অধিবেশন থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। পরে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় 4 বিজেপি বিধায়ককে 30 দিনের জন্য সাসপেন্ড করেন। অধ্যক্ষ তাদের সাসপেন্ড করার পর অগ্নিমিত্রা বলেন, পুলিশ দাঁড়িয়ে থাকবে আর সরস্বতী পুজো হবে। বাংলাদেশের সেনা দাঁড় করিয়ে পুজো হয়, আর পশ্চিমবঙ্গে পুলিশ দাঁড় করিয়ে সরস্বতী পুজো। কেন্দ্রের প্রকল্পের আওতায় তৈরি রাস্তা রক্ষণাবেক্ষণের খাতে গত বছর শেষের দিকে রাজ্যকে কিছু টাকা দেওয়ার অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার। তবে এখনো প্রায় 1100 কোটি টাকা দিল্লি আটকে রেখেছে, রাজ্য পায়নি বলে জানা গিয়েছে। গোটা বিষয়ে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানান, কোনো কিছু ছাড়াই শুধুমাত্র রাজনৈতিক কারণে একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। মন্ত্রী বলেন, আবাসের মতো রাজ্য নিয়ে কয়েক হাজার কোটি টাকা দিয়ে গ্রামীণ রাস্তাও তৈরি করেছে। এবার কেন্দ্রের তৈরি রাস্তা রক্ষণাবেক্ষণেও বাড়তি অর্থ বরাদ্দ করা হয়েছে। উল্লেখ্য, 2025-2026 রাজ্য বাজেটে এই খাতে বিপুল পরিমাণ টাকা বরাদ্দ করেছে মমতা সরকার। নতুন দিল্লি স্টেশনের দুর্ঘটনা নিয়ে নানা জনের নানা মত। বিজেপির শীর্ষস্থানীয় নেতারা দায় চাপাচ্ছেন মানুষের উপর। সুকান্ত মণ্ডল, যিনি কয়েকদিন আগেই তৃণমূল কংগ্রেসকে ভাইরাস বলেছিলেন, আজ বললেন এই দায় মানুষেরও। তাড়াহুড়ো না করলে নাকি এই দুর্ঘটনা ঘটতো না। দিলীপ ঘোষ বলেছেন, মানুষের ধৈর্য কম, তাই এই দুর্ঘটনা। কিন্তু রিপোর্ট বলেছে 3টি ট্রেন নির্ধারিত সময়ে আসেনি। তবে এই দায় কার? নয়াদিল্লি রেল স্টেশনে ট্রেনে উঠতে গিয়ে ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রেল স্টেশনে কোনো ধরনের সঠিক নিরাপত্তা ব্যবস্থা ছিল না এবং যাত্রীদের চাপে স্টেশনটি বেশ উত্তেজনা সৃষ্টি করেছিল। যাত্রীদের স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তার কোনো ব্যবস্থা ছিল না এবং রেল কর্তৃপক্ষ কোনো ধরনের প্রস্তুতি নেয়নি। এর ফলস্বরূপ এই দুঃখজনক ঘটনা ঘটে। এই ঘটনায় তৃণমূল কংগ্রেস দল ভারতীয় রেলের অব্যবস্থাপনা নিয়ে তীব্র সমালোচনা করেছে। তৃণমূলের পক্ষ থেকে রেলের চূড়ান্ত অব্যবস্থার কথা তুলে ধরা হয়েছে এবং এর জন্য রেলের কর্তৃপক্ষকে দায়ী করা হয়েছে। যাত্রী নিরাপত্তা, পরিকাঠামো এবং পরিষেবার অভাব নিত্য নতুন দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতীয় রেল কিভাবে কোটি কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে? রেলের অব্যবস্থাপনার আরও কিছু দৃষ্টান্ত তুলে ধরে তৃণমূল নেতারা জানান, রেল স্টেশনগুলিতে যাত্রীদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই, প্ল্যাটফর্মের সঠিক নিরাপত্তা ব্যবস্থা না থাকা, অত্যন্ত খারাপ পরিষেবা, এসবই দেশজুড়ে রেলের কঙ্কালসার চেহারা প্রকাশ করছে। এটি যেন প্রতিদিনই বড় দুর্ঘটনাকে উস্কে দিচ্ছে। বিতর্ক উস্কে দিয়ে এবার অশ্বিনীকে বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি তার সামাজিক মাধ্যমের পেজে লিখেছেন, এই দুর্ঘটনার দায় হাফ মন্ত্রীর। তারই অবহেলাতে এতগুলো মানুষের প্রাণ চলে গেছে। আশঙ্কাজনক অবস্থায় আরো অনেকে ভর্তি হাসপাতালে। ডায়মন্ড হারবারের সাংসদ অনেক আগেই বিধানসভায় অভিযোগ করেছিলেন ট্রেন যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিয়ে। আজ আবার শিয়ালদহ স্টেশনে রেলমন্ত্রীর পদত্যাগ চেয়ে বিক্ষোভ করে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এই বিক্ষোভে নেতৃত্ব দেন। রেলমন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফ থেকে ইতিমধ্যেই যথেষ্ট টিকিট বিক্রি বন্ধ করে শুরু করে আবার কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ধরনের ঘটনা রেল ব্যবস্থার জন্য বড় ধরনের প্রশ্নবোধক চিহ্ন তৈরি করেছে এবং যাত্রীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ সৃষ্টি করেছে। কিভাবে ভারতীয় রেল তার যাত্রীদের জন্য নিরাপদ এবং সুবিধাজনক পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে পারে, তা এখন সময়ের সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।